আমি যখন বলেছিলাম তো খুব ঝাল লেগেছিল দর্শকদের। তারা আমার বিরুদ্ধে বিভিন্ন রকম কমেন্ট বক্সে পালে খাপ পঞ্চায়েত বসিয়ে দিয়েছিলেন। ভিডিওটা শেয়ার করে করে দর্শকদের মধ্যে ভুল বোঝানোর একটা চেষ্টা করেছিলেন যে না, সারা টকিজ ভুল কথা বলছে, মিথ্যে কথা বলছে, আমি কমিউনিস্ট, কেউ কেউ বলেছিল আমি চটি চাটা তৃণমূল, কেউ কেউ বলেছিল আমি বিজেপির দালাল, যে যেভাবে পেরেছে আর কি। ওরা একটা কোনো পক্ষ নেই। দর্শকদের ক্লিয়ার করে রাখি, বিবেক রঞ্জন অগ্নিহোত্র, বিবেক অগ্নিহোত্র দ্য বেঙ্গল ফাইলসের ডিরেক্টর, তার বিরুদ্ধে আইনি নোটিশ পাঠানো হয়েছে, এফআইআর দায়ের করা হয়েছে। এবং কে করেছেন? স্বয়ং গোপালচন্দ্র মুখার্জি, অর্থাৎ গোপাল পাঠা নামে পরিচিত, যিনি, যাকে নিয়ে এত কথা, যে বাঙালি আবেগের সুরসুরি দিয়ে বিবেক অগ্নিহোত্রী চেষ্টা করছেন 26 হয়তো বিজেপি ক্ষমতায় আসবে, যাই হোক না কেন বাংলায়, সেই বিবেক অগ্নিহোত্রীর গোপাল পাঠার ক্যারেক্টারে তার যে অরিজিনালি তার যে নাতি বা তার যে বংশধর শান্তনু মুখোপাধ্যায়, আমি নিচে ডেসক্রিপশন বক্সে পেপার কাট বেঙ্গলি হান্টে তাদের লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা চেক করতে পারবেন। রিয়েলি তিনি কিন্তু এফআইআর করেছেন, নাকি আমার পারিবারিক ইতিহাসকে বিকৃত করা হচ্ছে। আমার বংশধর, আমার দাদু গোপাল পাঠা, গোপালচন্দ্র মুখার্জি, তিনি শুধুমাত্র এই কথা আমি প্রথম দিন থেকে বলছি, যেদিন থেকে মনে হয় সম্ভবত প্রি টিজার এসেছিল সেদিন থেকে আমি বলেছিলাম যে গোপাল পাঠা তিনি মুসলিম লীগের বিরুদ্ধে লড়াই করেছিলেন। অবশ্যই তিনি সশস্ত্র সংগ্রাম দিবস অর্থাৎ ডাইরেক্ট অ্যাকশন ডের সবথেকে বড় ভূমিকা নিয়েছিলেন। তিনি না থাকলে অবশ্যই আজকে হিন্দু থাকতে পারতো না, কেটে ফেলা হতো, পাকিস্তান হয়ে যেত, বাংলাকে দখল করে নেওয়া হতো, বাংলার এই পোর্শনকে পাকিস্তানের মধ্যে নিয়ে নেওয়া হতো, সমস্ত কিছু ঠিক আছে। কিন্তু তিনি গান্ধীজির বিরুদ্ধে গিয়ে তিনি প্রত্যেকটা মুসলিম খারাপ, মুসলিমদেরকে মেরে দিতে হবে, কেটে দিতে হবে, হিন্দুরাই সেরা, হিন্দু ধর্মগ্রন্থ সেরা, হিন্দুরা কী বলবো, মুসলিম মানেই সে খারাপ, এই সমস্ত কিছু আমি জানি না যে সিনেমার মধ্যে আবার জয় শ্রীরাম স্লোগান না দিয়ে ওঠে, এটাই শুধু দেখার বাকি রয়েছে আর কি। যাই হোক, তো তিনি বাস্তবিক অর্থে শুধু যে মাত্র কসাই ছিলেন তা কিন্তু নয়, তিনি কুস্তিগির সদস্য ছিলেন, তিনি বিভিন্ন রকম কাজও করতেন, পরিচালনা সমিতি বিভিন্ন কাজ করতেন, এবং দাঙ্গার পরবর্তী সময় তিনি দীর্ঘদিন কিন্তু মানুষের সেবায় নিয়োজিত ছিলেন। এবং ওই সময় তিনি একথাটাই বলেছিলেন যে মুসলিম লীগের একজন যদি আমাদেরকে মারে, তাহলে মুসলিম লীগের 10 জনকে আমরা হত্যা করব, 10 জনকে আমরা দেখে নেব। তো এবং তার সাথে এই কথাটাও বলেছিলেন, এটা আমি বারবার করে ভিডিওতে বলেছি, একজন নিরীহ বৃদ্ধা বা মহিলা মুসলিমের গায়ে যেন হাত না পড়ে। তাদের এখানে কোনো দোষ নেই, তাদের কাছে ধর্ম বড় নয়, তাদের কাছে দেশ বড় নয়, তাদের কাছে প্রাণ সব থেকে আগে। ফলত একজনও নিরীহ বৃদ্ধা, মহিলা, শিশু মুসলিমের হাতে যেন হাত না পড়ে। এবং ব্যবসায়িক সূত্রে গোপাল পাঠার সাথে মুসলিমদের দারুণ সম্পর্ক ছিল ব্যবসায়িক সূত্রে, এবং শেষ দিন পর্যন্ত কিন্তু সেটা ছিলই। কিন্তু তিনি এই জন্য হাতিয়ার তুলে নিয়েছিলেন, এই জন্য একত্র করেছিলেন, এই জন্য মানুষকে উদ্বুদ্ধ করেছিলেন, যাতে যারা আমাদেরকে মারে তাদের নির্দিষ্ট কোনো ধর্ম হতে পারে না, যারা আমাদেরকে কাটছে তাদের নির্দিষ্ট কোনো নির্দিষ্ট কোনো বাণী হতে পারে না, কোনো পথ হতে পারে না, তাদের একটাই পথ, মৃত্যু। যেরকম যদি মহাভারত আমরা পড়ি, দেখব যে সেখানেও কিন্তু যুদ্ধ হয়েছে, সেখানে কর্ণ বীর যোদ্ধা, কিন্তু তাকে কে হারিয়েছে? তাকে অর্জুন হারাচ্ছে। কার মন্ত্রে? কৃষ্ণর মন্ত্রে, শ্রীকৃষ্ণর বাণীতে। সেখানেও যুদ্ধ হচ্ছে। যুদ্ধ দরকার, যুদ্ধ খারাপ নয়, যেখানে যা দরকার, যে দেবতা যে ফুলে সন্তুষ্ট তাকে সেটাই দেওয়া প্রয়োজন। ঠিক সেরকমই কর্ণকে অর্জুনই মারছে শেষ অবধি। ঠিক আছে, যুদ্ধের প্রয়োজন রয়েছে। প্রথমে বোঝানো হবে, তোমাকে পায়ে ধরা হবে, হাতে ধরা হবে, বসে আলোচনা করাবে, না মানলে যুদ্ধ হবেই। প্রত্যেক সময় হয়েছে, কলিযুগে আগামী সময়তেও হবে। কিন্তু তার মানে এই নয় আমি ভুল প্রচার করব। এখানে প্রোপাগান্ডামূলক, আমি এই জায়গাটাতেই বলেছিলাম, এই জায়গাতেই সিনেমা প্রোপাগান্ডা ছড়াচ্ছে। এবং দেখুন, আমার বলার অপেক্ষাও রাখেন। অনেকে বলবে যে শান্তনু মুখার্জি, তাকে আমাদের যে শাসক দল রয়েছে তৃণমূল, তারা টাকা দিয়েছে, তাদের হয়ে চটি চাটছে। বাট কার বিরুদ্ধে বলছেন, কার নামে বলছেন, সেটাও কিন্তু মনে রাখা উচিত। হ্যাঁ, তিনিও চান না তার পারিবারিক ইতিহাস কলঙ্কিত, তিনিও চান না তার বাবা, তার দাদু, তার পারিবারিক ইতিহাস নিয়ে সিনেমা হোক। তার পারিবারিক যে যোদ্ধা, যেভাবে সে লড়াই করেছিল, যেভাবে হাতিয়ার তুলে নিয়েছিল, যেভাবে নিরীহ মানুষকে প্রাণ বাঁচিয়ে, নিরীহ মানুষের ক্ষেত্রে গোপাল পাঠার কাছে হিন্দুও ছিল না, মুসলিমও ছিল না, তারা নিরীহ ছিল। সব থেকে বড় কথা, তাদের একটাই পরিচয় ছিল, তারা মানুষ, এবং তাদের জন্য সে লড়াই করেছিল, সে একত্র করেছিল জাতীয় যে দল আর কি, বাহিনীকে তারা একত্র করেছিলেন তিনি। এবং বউবাজারে সম্ভবত বউবাজারে যে মঙ্গল স্ট্রিট এরকম রোড কোনো একটা আছে, সেখান থেকে মেনলি লড়াই শুরু হয়েছিল, সেখান থেকে আন্দোলন শুরু হয়েছিল। যাই হোক, তো এই বিকৃত ইতিহাসটা যদি সিনেমা তৈরি হয়, তাহলে আমার মনে হয় যে হ্যাঁ, ঘটনা সত্যি,
ছেচল্লিশের দাঙ্গা, দ্য গ্রেট ক্যালকাটা কিলিং, কোজাগরি পূর্ণিমার রাতে নোয়াখালী হত্যা রহস্য, দেশভাগের ইতিহাস, সমস্ত কিছু সত্যি ঘটনা। এখানে কোনো কিছু মিথ্যে নেই, মিথ্যে হতেই পারে না এখানে কিছু। কিন্তু সেই ঘটনা কীভাবে পরিবেশন করা হচ্ছে, কীভাবে উপস্থাপনা করা হচ্ছে, কী দৃষ্টিভঙ্গিতে পরিবেশন করা হচ্ছে, এটা কিন্তু সবথেকে বড় কাজ, সবথেকে বড় জরুরি দরকার। কারণ আপনি কোনো একটা ছবি 1% দেখুন, সব কিছুর মধ্যেই প্রোপাগান্ডা থাকে, এটা আমরাও জানি। ইতিহাস বইতেও প্রোপাগান্ডা রয়েছে, ইতিহাস বইতেও একপাক্ষিক লেখা হয়েছে একটা সময়, কিন্তু সময় বদলেছে, আমরা ইতিহাসটা জানতে পেরেছি। সেই ইতিহাসটা আমাদের জানা প্রয়োজন, যেখানে তার নিজের বংশধর বেঁচে রয়েছে, তারা যখন বলছে তাদের মুখ থেকে আমাদের শোনা প্রয়োজন। তাদের সাথে একবার কথা পর্যন্ত বলেনি পরিচালক, তাদের অনুমতি পর্যন্ত নেননি। আমি সমস্ত কাটিংটা দিচ্ছি, আপনারা পড়ুন। তাদের সাথে অনুমতি নেওয়ার প্রয়োজন পর্যন্ত মনে করেননি পরিচালক বা তার টিম। তারা গোপাল পাঠা নিয়ে জাস্ট ইনকাম হবে, জাস্ট সুশ্রী দেওয়া যাবে বলে কিন্তু ছবিটা কীভাবে তৈরি করেছেন। যাই হোক, আপনাদের কি মতামত আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। দ্য বেঙ্গল ফাইলস কি পশ্চিমবঙ্গে রিলিজ হবে, আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। জয়।